আমি আল্লামা জুনায়েদ বাবনগরীর সাথে জেলখানায় ছিলাম। সেই সময় দেখা হয় নাই। ওনাকে যখন নিয়ে যাওয়া হয় কাশিমপুর কারাগারে, আমরা একটা সেলে, ওনাকে আরেকটা সেলে রাখা হয়। জেলখানার ডাক্তার সাহেবকে আমরা অনুরোধ করে পাঠালাম, একটু দেখে আসেন কি অবস্থা। তিনি এসে বললেন ওনার হাঁটু অসম্ভব আকারে ফুলে গিয়েছে, ইনফেকশন হচ্ছে, ওনাকে প্রচণ্ড নির্যাতন করা হয়েছে, তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং কাউকে দেখলে চিনতে পারছেন না। খাকি পোশাকে কাউকে দেখলেই উনি ভীত হয়ে যেতেন। কিন্তু তারপরেও তাকে জেলখানায় চিকিৎসা নিতে দেওয়া হয়নি। ডাক্তার সাহেবকে বললাম এখানে থাকলে তো উনি হয়তো মৃত্যুবরণ করতে পারেন। তিনি বললেন সরকার মনে হয় তাই চাচ্ছে। ওখান থেকে এক পর্যায়ে বার্ডেন হসপিটালে নিয়ে আসা হলো ওনাকে, প্রিজন সেলে। তা আমারও সেই রকম একটা অবস্থায় আমাকে পিজি হাসপাতালে প্রিজন সেলে নিয়ে আসা হলো। কোনো রকম একটা কেবিন ম্যানেজ করলাম, রাস্তার এই পার আর ওই পার। একদিন দেখলাম অনেকগুলো গাড়ি ঘোড়া, জানলা দিয়ে দেখছি। সংবাদ নিলাম ওনাকে সরকার নিজের থেকে বেল দিয়ে দিয়েছে, উনি বেল পিটিশন দেয় নাই। বিষয় কি? ওনার অবস্থা ভালো না, জেলখানার ভিতরে কারা হেফাজতে অথবা পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করেছে, এই দায় সরকার নিতে চাচ্ছে না। তৎকালীন ফ্যাসিস্ট হাসিনার সামরিক সচিবকে প্রেরণ করা হলো। ওনাকে জিজ্ঞেস করলেন যে আমরা আপনাকে বিদেশে প্রেরণ করতে চাই, পাসপোর্ট টাসপোর্ট সব আয়োজন করব, আপনার অবস্থা ভালো না। তিনি বললেন আলহামদুলিল্লাহ, আমি সরকারের কোনো অনুদানে বিদেশ যেতে চাই না, আমার অনেক সাগরিদ আছে, প্রয়োজন হলে তারা নিয়ে যাবে। এটাকে বলা হয় ইমানি জোর। তো বলা হয়ে থাকে যে ইমান কে খুদি কো কর ইতনা বুলন্দ কে হর তাকদীর সে পহলে খুদা বন্দে সে পুছে বাতা তেরি রাজা কে হ্যায়। এই ইমান ওনার ছিল। আমরা এখানে খুদ ইমান ইমান। এখানে আপনাদের এই সমাবেশে আসতে পারে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। আমি এখানে রাজনীতি করতে আসি নাই, আমি দায়িত্ব পালন করতে এসেছি। 2013 সালে এই শাহবাগেই তো নাস্তিক্যবাদীদের, মুরতাদিদের একটা আস্ফালন দেখেছি আমরা। যে কোনো আন্দোলনকে আমরা স্বাগত জানাই, কিন্তু এই আন্দোলনকে না। এটা বিদেশের পরিচালিত একটা নাটক হয়েছে, পরিচালনায় প্রযোজনায় সরকার বনাম একটি বিদেশি শক্তি। তারা এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ নাম দিয়েছিল। সেই মুক্তিযোদ্ধাদের বয়ান তো আপনারা শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কিরকম শেকায়েত করে রচনা লিখেছে, পত্রিকায় প্রকাশ করেছে। তাদেরকে বীর মুক্তিযোদ্ধা দ্বিতীয় প্রজন্মের বলে সরকার আবার দেখতে গেছে। এই অবস্থা বাংলাদেশে আমরা দেখেছি। তার বিরুদ্ধে একমাত্র হেফাজতে ইসলাম বাংলাদেশে রুখে দাঁড়িয়েছে অত্যন্ত সাহসী। তখনও আমি জেলখানায় আরেকবার নিয়ে গেছে, ওখান থেকে দেখলাম শাপলা চত্বরের নৃশংস হত্যাকাণ্ড। পৃথিবীর বুকে যে হত্যাকাণ্ড অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। আজকের যে 2024 সালের জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থান, সেই রক্তের সিঁড়ি আপনারা নির্মাণ করেছেন। এই রক্তের সিঁড়ি বেয়ে 2024 পেয়েছে। দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রামে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বিএনপি সহ যারা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন করেছে, গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, অসংখ্য হামলা মামলার শিকার হয়েছে, তাদের প্রত্যেকেই সিঁড়ি বিনির্মাণ করেছে ক্রমান্বয়ে। তার ফলশ্রুতিতে 2024-এর ছাত্রগণ অভ্যুত্থান হয়েছে, একদিনে হয় না। সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করি। আপনাদের আগের এবং বর্তমান চাহিদা তো একটাই, দিন পহেলা দিন, তারপর রাজনীতি। এখন আজকে বাংলাদেশে কিছু কিছু শক্তির দেখি পহেলা রাজনীতি বাদ মে দিন,
আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন। আমি কারো শাকায়াত করব না। এখানে হেফাজতে ইসলামের সম্মানিত মহাসচিব জনাব সাজদুর রহমান সাহেব, তিনি বলে গিয়েছেন, কেউ কেউ আজকে দাবি করছে মসজিদ থেকে ইমামদেরকে বের করে দেব, এরকম কিছু কিছু বয়ান দিচ্ছে। তারা কারা? আমার জানা মতে কওমি আলেমদের দ্বারাই বাংলাদেশের অধিকাংশ মসজিদের ইমামতি চলে। 98% আপনাদের হিসাব মতে। তাদেরকে বের করে দেবেন? এই বয়ান কেন দিচ্ছেন? বিভক্তি চাচ্ছেন? সেই জন্যই তো বলা হয়, আমাদের বড় হুজুর আল্লামা বাবু নগরী সাহেব বলে গিয়েছেন যে 73 ফিরকা আছে, তার মধ্যে একটা ফিরকা শুধু ইসলামের উপরে বহাল আছে। তো সেই জন্য আরেকটা কাহাওয়াত বলে যে এই যে আমাদের মধ্যে যত বিভক্তি, যে মুসলমানকে हर फिरके ने एक दूसरे को काफिर कहा, वही एक काफिर ही है जो उसने हम सबको मुसलमान कहा। কারণ ওদের সাথে যখন আপনার যুদ্ধ করবেন তখন ওরা সবাই আমাদেরকে মুসলমান হিসেবেই ট্রিট করবে এবং আমাদেরকে ওই রকম সাজিশের মধ্যে ফেলবে। এখন আমরা আছি কে হাত কিভাবে বাঁধলো, কে উজু কিভাবে করলো, এগুলো নিয়ে বাহাস করতে। যার হাত নাই তারও তো নামাজ হয়। এগুলো আমরা যদি না ছাড়ি, যারা বাংলাদেশে বলে 90 থেকে 92% মুসলমানের দেশ, তাহলে আমাদের মধ্যে এত বিভক্তি কেন? আমাদেরকে বিভক্ত রাখতে পারলে কাদের লাভ, সেটা আমাদের বুঝতে হবে। আমরা বিভক্ত ছিলাম বলেই তো আমাদের উপরে রাতের বেলায় বাতি নিভিয়ে, পানি নিভিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ গুলি বর্ষণ করতে পেরেছে, যেহেতু আমরা বিভক্ত ছিলাম। তা আপনারা কি এখনো বিভক্ত থাকবেন? রাজনীতির স্বার্থে আপনারা বিভক্ত থাকবেন? আমরা চাই বাংলাদেশের সকল মুসলমান ঐক্যবদ্ধ থাকুক এবং ইসলাম নিয়ে যেন কেউ আমরা বিভক্তিকর বিভ্রান্তিকর রাজনীতি না করি। কেউ কেউ বলছে ইসলামের জন্য একটা আলাদা বাক্স বসায় দাও। তা আমরা ইসলাম থেকে কি খারিজ হয়ে গেলাম নাকি ভাই সাহেব? আপনারা কি খারিজ হয়ে গেছেন? ইসলামের জন্য বাক্স নয়, এটা রাজনীতির বাক্স। রাজনীতি দিয়ে ইসলামী শক্তিকে বিভক্ত করা ঠিক নয়। কেউ কেউ বলছে ইসলামের জন্য একটা আলাদা বাক্স করে দেখি। ভাই, ইসলাম কি একটা কোটা রাজনীতি নাকি রাজনৈতিক দল নাকি? আমরা হলাম সেই দল যা আলেমদের পরামর্শে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ধারণ করেছেন। আমরা সেই দল মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে আমরা ধারণ করেছি। তো এখানে আবার ইসলামের জন্য দোসরা বাক্স কোথায় পেলেন? এইভাবে বিভক্তি করা তো ঠিক নয়। যাই হোক, আমাকে আমাদের মুরব্বী অনেকদিন আগেও বলেছেন, ওনার রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পরামর্শ দিয়েছিলেন, তাদের পরামর্শ তিনি মেনে চলতেন এবং সেইভাবেই তিনি সংবিধান সহ সব জায়গায় ইসলামী বিধিবিধান সংযুক্ত করেছেন। তিনি নিজেও অত্যন্ত পরেজগার মানুষ ছিলেন, আপনারা জানেন। আমি আজকে যে জন্য এখানে আসলাম তার কিছু উদ্দেশ্য আছে। তার উদ্দেশ্য হচ্ছে, আমি আমাদের দলের পক্ষ থেকে এই মেসেজটা দিতে চাই যে হেফাজত ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন হলেও বাংলাদেশের 90-92% মুসলমানরা তো আপনাদেরকেই দিনের রাহবার মনে করে করা উচিত। আপনারা সেই দায়িত্ব পালন করে যাবেন। যারাই রাষ্ট্র ক্ষমতায় আসুক, আপনারা তাদেরকে পরামর্শ দিয়ে যাবেন। এই রাষ্ট্রটা যেন কোনোদিন একটা পার্শ্ববর্তী ভিন দেশের তাবেদার রাষ্ট্র না হতে পারে, সেই জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ব্রিটিশ ভারতের ইতিহাসে
ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জনের ইতিহাসে আলেমদেরই সবচাইতে বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। পাকিস্তান সৃষ্টির ইতিহাসের মধ্যে আজকে মুসলিম লীগ হয়তো নাই, কিন্তু এই মুসলিম লীগের ব্যানারে মুসলমানরাই তো ঐক্যবদ্ধ হয়েছিল, এখানে একটা পূর্ব এবং পশ্চিম মিলে একটা আলাদা রাষ্ট্র হবে। এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরাই তো পাকিস্তান রাষ্ট্র চেয়েছিল, সাধারণ মানুষ সহ। এই বাংলা বিভক্তির ইতিহাস আমি আজকে যাব না, কিন্তু আমাদের আলেম সমাজদের, মুসলমানদের ত্যাগ তিতিক্ষার কাহিনী এখানে আছে। যারা আজকে বাংলাদেশের পক্ষে আমরা রাজনীতি করি, স্বাধীনতার পক্ষে আমরা যারা রাজনীতি করি, আমরা সবাই জানি এই কৌমিকরণের সমস্ত মাদ্রাসা এবং আলমে দ্বীন যারা আছেন, তারা সবাই বাংলাদেশের পক্ষে সোচ্চার ছিলেন, স্বাধীনতা থেকে শুরু করে আজ পর্যন্ত। যাদের বিষয়ে প্রশ্ন আছে তাদের নিয়ে আমি এখানে শেখায়ত করতে চাই না, কিন্তু আমি সেই বিভক্তি টানতে চাই না। স্বাধীনতার 54 বছর পরে এই আওয়ামী লীগের মতো স্বাধীনতার পক্ষে বিপক্ষে এই সমস্ত ইস্যু টেনে নিয়ে এসে কোন রকমের বিভক্তি জাতির মধ্যে নিয়ে আসা উচিত হবে না, সেটা আমরা সমর্থন করি না। 54 বছর হয়েছে স্বাধীনতার পরে, এই চেতনার ব্যবসা আর চলবে না। সুতরাং জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য একজন বক্তা বলে গিয়েছেন, আমার স্মরণ নাই, এই যে বাংলাদেশি জাতীয়তাবাদের মানে কি, সেটা আরেকটা অনুষ্ঠানে, সারাদিন অনুষ্ঠানে থাকি তো সেজন্য কোন অনুষ্ঠানে বলেছে মনে নাই। এটা এই তত্ত্ব, এই ধারণা একটা অবিস্মরণীয় ধারণা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে আমরা যারাই আছি সবাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করেছে। আমরা সমন্বয়ে রাজনীতি করেছি। পৃথিবীর প্রত্যেকটি দেশে শুধু এক ধর্মের মানুষ বাস করে না, বিভিন্ন ধর্মাবলম্বী থাকে, তাদের ধর্মচর্চার স্বাধীনতাও আমাদেরকে নিশ্চিত করতে হবে, করা হয়েছে। সেটা ইসলামের শিক্ষা, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আমরা ঐক্য চাই, আমরা বিভক্ত চাই না, আমরা সবাই মিলেমিশে এই রাষ্ট্রের মধ্যে থাকতে চাই। আমাদের মধ্যে কোনো বিভক্তি যেন আর না হয়। যারা জুলাই ছাত্রগণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে আমরা সম্মান করি, কিন্তু এই জুলাই অভ্যুত্থানের চেতনাকে নিয়ে যেন পুনর্বার সেই রকম চেতনার ব্যবসা না হয়, সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মাবলম্বী, সকল ধর্মাবলম্বীর মানুষ সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, ঐক্যবদ্ধ আন্দোলন হয়েছে। সুতরাং এইটা নিয়ে আমরা যেন কেউ রাজনীতি না করি। কেউ যদি মনে করে যে আমরা জুলাইয়ের একমাত্র ধারক বাহক, তাহলে আবার জাতির মধ্যে সেই বিভক্তি আসবে। আমরা শুধু একটা শক্তিকে স্বীকৃতি দেব, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, এই শক্তিকে আমরা স্বীকৃতি দেব। যদি আমরা ফ্যাসিবাদের প্রত্যাবর্তন না চাই, বাংলাদেশে কোনোদিন স্বৈরাচারের উৎপত্তি হোক, উৎপাদন হোক, সেটা যদি না চাই, আমাদের একমাত্র শক্তি হবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় শক্তি, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। আমরা কখনো ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে আর জায়েজ হতে দেব না। যে রাজনীতির মধ্য দিয়ে এদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, এদেশের লক্ষ লক্ষ মানুষকে নির্যাতন করা হয়েছে, হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে, গুম করেছে, সেটা রাজনীতি হতে পারে না। আওয়ামী লীগের রক্তে কোনোদিন গণতন্ত্র ছিল না, তাদের ডিএনএতেই গণতন্ত্র নাই, তাদের জন্ম থেকে এই পর্যন্ত তারা বাংলাদেশের পক্ষে রাজনীতি করে নাই। যারা যাদের পক্ষে কাজ করেছে তারা আজকে তাদেরকে আশ্রয় দিয়েছে, তাদের উৎপত্তিও ওখানে, আশা করি বিনাশও সেখানে হবে। আমি প্রায় সময় বলি যে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে, কিন্তু মুর্দা কাফন ফাটকে এখন আওয়াজ করতেছে। এখন মাঝে মধ্যে হাসি লাগে যে দিল্লি থেকে আস্ফালন দিচ্ছে,
শেখ হাসিনা এবং তার দোসররা যে বাংলাদেশে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে তারা নাকি সবাই কি জঙ্গিবাদী না কি একটা যেন বলে। এখনো পর্যন্ত তাদের ভিতরে অনুশোচনা আসে নাই। গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগ এবং তার দোসররা ক্ষমা প্রার্থনা করে নাই, উল্টা স্পর্ধা প্রদর্শন করছে। তারা আবার বাংলাদেশের রাজনীতি করার স্বপ্ন দেখে। সেই বিষয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যেন সবাই বাংলাদেশের পক্ষে রাজনীতি করি। আমরা স্লোগান দিই সবার আগে বাংলাদেশ। সবাই যেন এটা আমরা বুকে ধারণ করি। আমাদের বিদেশে কোনো প্রভু থাকবে না, বন্ধু থাকতে পারে। আওয়ামী লীগের বিদেশে প্রভু ছিল বলে আজকে আমাদের সেই গোলামের অবস্থা হয়ে গিয়েছিল। সেই জিনজিরকে আমরা আবার চাই? যদি না চাই, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের পক্ষে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমরা সমুন্নত রাখি। ইনশাআল্লাহ এই দেশের কোনোদিন কোনো শক্তি গণতন্ত্রকে বিনাশ করার সাহস পাবে না। আজকে জাতীয় ঐক্যমত্য পরিষদে অনেক বিষয়ে আলোচনা হচ্ছে। আমরা সবাই এক জায়গায় এসেছি। কেউ কেউ আমরা দুই একটা বিষয়ে ভিন্ন মত পোষণ করেছি। এটা একটা ইতিহাস আমাদের জাতীয় জীবনে। শুধুমাত্র ফেসিবাদী শক্তি বাদে বাকি সকল গণতান্ত্রিক শক্তি আমরা একসাথে বসে দিনের পর দিন, মাসের পর মাস আলোচনা করছি। এটাই তো একটা গণতন্ত্রের বিজয় যাত্রা। এই ইতিহাস তো বাংলাদেশে আগে সৃষ্টি হয়নি। এটাকে আমরা ধরে রাখি। সমস্ত কিছুর সমাধান আলোচনার টেবিলে হবে। টেবিলে আলোচনা হবে, আবার একই সাথে আন্দোলনে যাব, এটাও একটু সবিরোধিতা। আমরা বলেছি যে এমন কোনো নজির আমরা স্থাপন করে যেতে চাই না যেটা দুদিন পরে টিকবে না। 2 বছর পরে একই ইস্যুতে আবার আন্দোলন হবে। তো সুতরাং আমরা দেশের যেহেতু সামাজিক চুক্তি হিসাবে প্রথম এবং প্রধান আইন হচ্ছে আমাদের সংবিধান, রাষ্ট্র পরিচালনা বর্তমানে, সেটা যাতে আমরা অনুসরণ করতে পারি এবং এমন কোনো ইনস্ট্যান্স, এমন কোনো উদাহরণ আমরা সৃষ্টি করে যাব না 2 দিন পরে আবার একই প্রক্রিয়ায় আর কোনো সময় আর একটি দল আবার সেই পদ্ধতি অনুসরণ করে বলবে যে সংবিধান এইভাবেই পরিবর্তন করা হয়েছিল, এখন আবার করেন। তাহলে একটা অস্থিরতা, অস্থিতিশীলতা রাষ্ট্র সৃষ্টি হবে। আসুন আমরা গণতন্ত্রের পথে যাই। আমরা নিজেদের মধ্যে তর্ক করি এবং সমস্যার সমাধান আলোচনার টেবিলে করি, যাতে করে কোনো রকমের অসাংবিধানিক শক্তি সুযোগ না পায়, যাতে করে ফেসিবাদী পতিত ফেসিবাদী শক্তি যেন শক্তি ফিরে না পায়। সেই জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকবো, আলোচনা করব, গণতান্ত্রিক উপায়ে আমরা সমস্যার সমাধান করব। আপনাদের সবাইকে অফুরন্ত ধন্যবাদ জানাই, শুকরিয়া আমাকে আজকে এখানে দাওয়াত দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।